শ্রদ্ধেয় সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ এবং ভক্তবৃন্দ, আজকে আপনাদের উপস্থিতি একটা চ্যালেঞ্জের মতো। চ্যালেঞ্জ এই জন্যই, আজ ইলেকশন চলছে, আর আবহাওয়া তো থমথমে থাকেই। সেই পরিবেশে আসা এখানে অনেকটাই রিস্কের মতো, কারণ যানবাহন ঠিক মতো নেই, সব রকম যানবাহনের চলাচল নেই, বিভিন্ন রকম পুলিশের পরীক্ষা নিরীক্ষা, এইসবের মধ্যে দিয়ে আপনারা এখানে যে এতজন এসে পৌঁছেছেন, এটা আমিও ভেবেছিলাম আজকে এটা বোধহয় হবেই না, প্রণাম করে চলে যাবে যার যে কজন আসবে। কিন্তু যেহেতু আপনারা এতজন এসেছেন, এতটা পরিশ্রম করে, এতটা রিস্ক নিয়ে ঠাকুরের কাছে, সুতরাং আমার একটা নৈতিক দায়িত্ব, কিছু দু এক কথা না বললে আমি ঠাকুরের কাছে অপরাধী হব। আপনারা তো আমাদের কাছে কেউ আসেন না, আপনারা আসেন ঠাকুরের কাছে। তা সুতরাং আমাদের বাবুরা প্রায় বলতেন, দেখ এখানে যারাই আসে সবাই তোর কাছে, আমার কাছে কেউ আসেনি, এরা সবাই এসেছে ঠাকুরের কাছে, ওদের মনে করবি ওরা ঠাকুরের অতিথি, ঠাকুরের গেস্ট, সুতরাং সেইভাবে ওদের দেখবি। আপনারা হচ্ছেন ঠাকুরের অতিথি, ঠাকুরের গেস্ট। ন্যাচারালি আমাদেরও একটা কর্তব্য আছে আপনাদের সেবা করার। মহারাজ যে প্রসঙ্গটি তুললেন, আমিও সেই গতবার সেদিনে একটা কথা তুলেছিলাম যে আমাদের প্রত্যেকেরই থাকে কিছু না কিছু, প্রতিটি সংসারী জীবের, প্রত্যেকটি মানুষেরও তার আমি বলেছিলাম কিছু সারপ্লাস টাইম থাকে, সারপ্লাস মানি থাকে, সারপ্লাস এনার্জি থাকে। এই যে সারপ্লাস যে থাকে, সেটা যদি আমি সদুপযোগ না করি তাহলে আমাকে দুরুপযোগ করতেই হবে, কারণ ওটাকে নেচার উইল কম্পেল মি টু ইউজ ইট। আমাকে ওটা খরচা করতেই হবে। কি করে খরচা করব আগে থেকে যদি প্ল্যান করে নিই, তাহলে হয় কি সেটা ঠিক মতো খরচা হয়ে যাবে, তা না হলে অপচয় হবে, খরচা হবে কিন্তু অপাত্রের দান হবে, অন্য জায়গাতে আমার এনার্জিটা যাবে, আমার টাইমটাও নষ্ট হবে এবং তাতে উল্টে আমার ক্ষতিই হবে। এই প্ল্যান করে এগোতে হবে। আমরা জানি ঠাকুর যখন কাশীপুরে গেলেন তখন মথুরবাবু নেই, শম্ভু মল্লিক নেই, সুতরাং যারা রয়েছে, মথুরবাবু জমিদার ছিলেন, সুতরাং তিনি একাই দায়িত্ব সব নিয়েছিলেন। শম্ভু মল্লিকও খানিকটা একটু ধনী গোষ্ঠী ছিলেন এবং ঠাকুর তখন প্রয়োজনও খুব সীমিত ছিল, কারণ তিনি তো এস্টাবলিশমেন্টটা দক্ষিণেশ্বরে পাচ্ছেনই, তার সঙ্গে অ্যাডিশনাল একটু এদিক সেদিক ভক্তদের জন্য একটুখানি দরকার খরচা ছিল। কিন্তু যখন তার ক্যান্সার হলো তখন তো পিকচারটা বদলে গেল। ঠাকুরকে ওরাই আগ্রহ করে, ঠাকুর তো তিনি মায়ের হাতে বালক, তা মা যেভাবে তাকে রাখবেন তিনি সেভাবেই তাকে রাজি আছেন। কিন্তু তারা যারা ঠাকুরের কাছে আসতে লাগলেন, তাদের ঠাকুরের প্রতি ভালোবাসাতে, দরদে তারা ঠাকুরকে নিজের ছেলের মতন, কে গুরুর মতন, কে বাপের মতন, কে বন্ধুর মতন, এরকম ঠাকুরের সঙ্গে এমন একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে যে রক্তের সম্পর্ক থেকেও অধিক। যেমন মনমোহন ঠাকুরের ক্যান্সার হয়েছে, কাশীপুরে আছেন, সেদিনের অবস্থাটা খুব উদ্বেগজনক হয়েছিল।
তখন মনমোহন তার স্ত্রীকে চিঠি দিচ্ছেন যে দেখো, আমি আজকে হয়তো আর ফিরে যাব না, সুতরাং কবে যাব আমি তা বলতে পারছি না বাড়িতে। প্রভুর শরীর এত খারাপ, বড় আশঙ্কাজনক, উদ্বেগজনক, কি ঘটবে কখন ঘটে কিছু ঠিক নেই। এই অবস্থাতে তার অনেক খরচা হচ্ছে। তুমি চেষ্টা করবে, স্ত্রীকে বলতে, তুমি চেষ্টা করবে যতটা খরচা কমাতে, বাড়ির যেটুকু পয়সা আমরা বাঁচাতে পারবো সেটুকু পয়সায় এখানে প্রভুর সেবাতে লাগতে পারবো বলে উনি চিঠি দিচ্ছেন। ঠিক সেইভাবেই তখন এরাও চালাচ্ছেন সবাই। মাস্টারমশাই তিনি ওই সময় যেহেতু ঠাকুরের খরচা বেশি বলে তিনি আর একটা স্কুলে একটা জব নিয়ে নিলেন, যে এক্সট্রা যেটা ইনকাম করবেন ওই ইনকামটা দিয়ে ঠাকুরের খরচার কিছুটা যদি আমি সাহায্য করতে পারি। বলরামবাবু তিনিও আর খাওয়া দাওয়া সব কমিয়ে দিচ্ছেন, খরচা কমিয়ে দিচ্ছেন। কেন না, বাঁচালে ঠাকুরের সেবাতে কাজে লাগবে। আমরা দেখতে পাচ্ছি, জানি যে ঠাকুর এটা অ্যারেঞ্জমেন্ট করে নিলেন। উনি জানেন মথুরের মতনের নয়, এরা পোষা, তা সেই জন্য বললেন দেখো, সুরেন মিত্তির ওর মধ্যে একটুখানি তার মুৎসুদ্দি পোস্টে ছিল, বোধ হয় 700-800 টাকা মাইনে পেত, তখনকার দিনে যথেষ্ট। সুতরাং তাকে বললেন যে তুমি দেখো এরা সব পারবে না, বাড়ি ভাড়ার যে খরচাটা ওটাই হলো সব থেকে মেজর, তা বাড়ি ভাড়ার খরচাটা প্রায় 80 টাকার মতো লাগতো, বলে ওইটা তুমি দায়িত্ব না। ঠাকুর ডিস্ট্রিবিউশন করে দিলেন, ডিভিশন অফ লেবার। তারপরে বলরামকে বললেন দেখো, সবাই এই চাঁদা করে এ পয়সা দেবে আর সেই পয়সায় আমাকে খেতে হবে, এটা আমার একটু গায়ে কষ্ট হবে, তুমি কি আমার খাওয়ার দায়িত্বটা নিতে পারবে? বললাম তো কৃতজ্ঞ হয়ে গেল, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি আপনার এই যা ওর তথ্য যা লাগবে সব দায়িত্বটা উনি নিয়ে নিলেন। মাস্টারমশাই শিক্ষিত লোক, লোকের সঙ্গে আলাদা আছে, হেডমাস্টার লোক, প্রিন্সিপাল লোক, সুতরাং তাকে দায়িত্ব দিলেন যে ডাক্তারের সঙ্গে যোগাযোগটা তুমি করবে, কারণ ওর পয়সা নেই কিন্তু বুদ্ধি আছে। আসলে তাকে এরকম ডিভিশন অফ লেবার যেটা যেটা ম্যানেজমেন্টে যে বলে, ঠাকুর দেখুন কীরকম সুন্দরভাবে ম্যানেজ করলেন। আর করে দিয়ে ওদের বলছেন কিরকম, একদিন মাস্টারমশাইকে বলছেন প্রায় শেষের দিকে, খুব কষ্ট হচ্ছে কথা বলতে, বলছেন দেখো তুমি আর এরা এই যে আমার যে সেবা করছো এটা কিন্তু অবিদ্যা মায়া নয়, এটা অবিদ্যা মায়া নয়, এটা হলো বিদ্যা মায়া, এটা হলো বিদ্যা মায়া। এই বিদ্যা মায়ায় ধরে গেলে আস্তে আস্তে তার ব্রহ্মজ্ঞান হয়ে যায়। যেমন অবিদ্যা মায়া, যেটা আমি আমার শরীর, আমার মন, আমার স্ত্রী, আমার পুত্র, আমার বাড়ি, এইটাকে নিয়ে যে শুধু সব আমি মনে করে, সেটা অবিদ্যা মায়া। আর আমাদের হিসাবে যখন দেখে তখন সেটা হয়ে যায় বিদ্যা মায়া। তাই আমাদের ঠাকুরের যারা আসেন তারা, ঠাকুর নিজেই বলেছেন মাস্টারমশাইকে, আপনারাও পড়েছেন, কথা মিলতে আছে, যে দেখো এখানে যারা আসে কেউ সংসারী নয়। ঠাকুরের এই সঙ্গে যারাই আমাদের এখানে আমরা জানি, যারাই সঙ্গে দীক্ষিত, যারা ঠাকুরের সঙ্গে পরিচিত, ঠাকুরকে ভালোবাসেন, আশ্রমকে ভালোবাসেন, সাধুদের ভালোবাসেন, তারা কেউই সংসারী নয়। ঠাকুরের নিজের ডিক্লারেশন, ঠাকুর বলছেন এখানে যারা আসে কেউ সংসারী নয়, অর্থাৎ এরা এদের দায়ে পড়ে আছে সংসারে, ওদের মন আছে ভগবানের দিকে, লক্ষ্য আছে ভগবানের দিকে, যাবার চেষ্টাও করছে কিন্তু পেরে উঠছে না, সংসারের দায়িত্ব নিয়ে ফেলেছে, কর্তব্য বুদ্ধি আছে, আসক্তি নেই কিন্তু দায়িত্ব আছে। সুতরাং এই যে একটা টানা পড়েন অবস্থা, এরা হলেন মুক্তি মার্গী, এরা মুক্তির পথে। সেই জন্যই ঠাকুর আমাদের যারা দীক্ষিত তাদের বলেছেন এরা কেউ সংসারী নয়, এরা
সবাই এরা ধর্মপথে আছে, অবিদ্যার সংসার করছে, এরা ভগবানের পথে যাবে। ঠাকুর নিজে অ্যাসুরেন্স দিয়েছেন, শ্রদ্ধার সঙ্গে অশ্রদ্ধার সঙ্গে যে আমার নাম করবে আমি তাকে হাতে ধরে মুক্তিধামে পৌঁছে দেব। ঠাকুরের অ্যাসুরেন্স আছে। মাস্টারমশাই স্বামীজি বলেছেন, যে একবার ঠাকুরকে প্রণাম করবে তাই সোনা হয়ে যাবে। সুতরাং এই যে একটা ঠাকুরের এই ব্যাকগ্রাউন্ডে আমি একটি ভদ্রলোকের কাহিনী বলব। তিনি, ভদ্রলোকের নামই বলি, শ্রীনন্দন মুখার্জি, গুজরাটের লোক, গুজরাটে থাকেন। বাঙালি নিশ্চয়ই, এদিক থেকে কোনো কারণে ওখানে একটা ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রিন্সিপাল ডাইরেক্টর ছিলেন, বড় একটা ইনস্টিটিউটে, এবং ওর কোনো পেপার সব বেরোতো, আর্টিকেল, এবং ওকে বিভিন্ন জায়গায় ইনভিটেশন দিত। উনি যেতেন, টক দিতেন, দিতে টকের ইন্সপায়ার্ড হয়ে গেল কিছু কিছু লোক। কারণ অনেক পয়সাওয়ালা লোকও তো আছেন যারা ঠাকুর মা স্বামীজির সঙ্গে পরিচিত, দীক্ষিত। একজন ভদ্রলোক ওর এই আইডিয়াসগুলো দেখে ওকে বললেন, আচ্ছা আপনি একটা কিছু এক্সপেরিমেন্ট করতে পারেন, যে এই যে সমস্ত থটসগুলো আপনি দিচ্ছেন স্বামীজির, যে থটসগুলো, এই থটসগুলো দিয়ে কিছু একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আপনি করাতে পারবেন, আমি ফাইন্যান্স করব। তিনি একটা বিরাট ইন্ডাস্ট্রি চালান গুজরাটে, কচ্ছের কাছে রান, সেখানে চালান। তাই বললেন আমি ফাইন্যান্স করব, আপনি ট্রায়াল দিন। উনি বললেন আচ্ছা আমি চেষ্টা করে দেখব। ও ছেলেপুলে নেই, কিন্তু স্ত্রী আছে, তিনিও খুবই উচ্চশিক্ষিতা, দুজনাই ভালোই আর্ন করতেন, কিন্তু তিনি ছেড়ে দিলেন এবং একটা অনারেরিয়াম নিয়ে ওর সেইটাতেই রিস্ক নিলেন। বলে আমিও তো আমার বড় বড় কথা বলি, একটা এত বড় একটা অফার পেয়েছি, কেউ তো এর টাকার দায়িত্ব নিতে চায় না, ইনি যখন দিচ্ছেন আমি নিয়ে উনি শুরু করলেন। জমি, প্রথম জমির পরে কি হবে, আমাকে ইনভাইট করেছিলেন এর আগে একবার, আমি গেছিলাম। উনি বললেন আমি একটা নতুন মডেলে একটা স্কুল করছি এবং নতুন মডেলে বাড়ি ঘর করছি। মডেলটা কি, বাড়ি করতে আমাদের এই চুন সুরকি ইট পাটকেল সব লাগে, আমরা আগে বাজেট করি এবং কোম্পানিকে অর্ডার দিই, জিনিস এলে কনস্ট্রাকশন হয়। ওর মডেলটা কি, তা না, স্ক্র্যাপ সমস্ত, যেখানে যা যত স্ক্র্যাপ আছে উনি সেইগুলি নিয়ে আসছেন। বললে একটা বাড়ি ভেঙে যাচ্ছে, কি একটা বড় বাড়ি ছিল, সেখানে একটা মাল্টি স্টোরি বিল্ডিং করবে, হয়তো সব ফার্নিচার দরজা জানলা ফেলে দেবে, তো উনি সেগুলি কিনে নিলেন। এইরকমভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের, আর এ বাড়ির একরকম ফার্নিচার, ও বাড়ির আর রকম ফার্নিচার, সে বাড়ির আর রকম ফার্নিচার, উনি সেই সমস্ত এ বাড়ির এরম ইট, এ বাড়ির এরম টিন, ও বাড়ির সব কটাকে নিয়ে আসছেন, নিয়ে এসে গোডাউন করে এখান থেকে সেই যে স্ক্র্যাপ দিয়ে তিনি নতুন মিস্ত্রি লাগিয়ে নিজে তাকে ইন্সপায়ার করে তিনি নিজেভাবে তৈরি করছেন। আমাকে নিয়ে গিয়েছিলেন, আমি দেখে স্তব্ধ হয়ে গেলাম, কি আর্টিস্টিক, অত কি পিসফুল সব। এই যা দরজাটায় একটা বাড়িতে হয়তো একটা সুন্দর একটা ফ্রেম আছে, সেই ফ্রেমটা একটা মন্দিরে লাগিয়ে দিলেন, কোনো জায়গাটাতে গেস্ট হাউসে দিয়েছেন, কোনোটাতে ড্রয়িং রুমে দিয়েছেন, কোনোটাতে গেটে দিয়েছেন। কোনোটাই তার প্ল্যান করে নয়, যা পেয়েছেন সেটা দিয়ে উনি করেছেন। তার অফিসে যখন নিয়ে গেলেন সব বাঁশের, সমস্ত বাঁশ দিয়ে, এবং ঘরগুলিও যা করেছেন বেশিরভাগ, আমি বললেন যে মহারাজ আমি যে সেকশনের সেবা করব তারা হচ্ছে সব খুবই লোয়ার ক্লাসের লোক, সুতরাং তাদের যদি আমি এই কস্টলি একটা বড় স্ট্রাকচারের মধ্যে রাখি, তাদের সঙ্গে সাইকিকে মিলবে না, ওরা এরপরে গিয়ে সমাজে তাদের ফ্যামিলির সঙ্গে মিশতে পারবে না, সুতরাং ওরা অ্যালিয়েনেটেড হয়ে যাবে কালচারালি।
তাই তাদের কালচারের মতন করে আমি এইভাবে সব ঘরগুলি করেছি। তো সেটি আমাকে কয়েকটি দেখান। এর আগে আমি একবার ক্যাজুয়াল ভিজিট করেছিলাম। এবার আমি 4 দিন আমি ছিলাম এবং ওখানে একদিন দীক্ষাও হলো। সেখানে এবার গিয়ে আমি দেখে আবার সেদিন যেহেতু 4 দিন ছিলাম, সবটা ঘুরে দেখতে পেলাম। সেখানে দেখলাম যে ওরা যে সেকশন থেকে এসেছে তাদের ঠিক তাদের মতন করে ওখানে গোশালাও আছে, জমিও আছে, চাষের ব্যাপারও আছে, কুলির কাজও আছে, সমস্ত ওরাই যেমন বাড়িতে নিজের সঙ্গে মা বাবার সঙ্গে যেরকম করতো ঠিক সেই রকমই ওরা এখানেই সেই জিনিসগুলো শিখছে। তার সঙ্গে সঙ্গে ওর ক্লাসরুমটি যেটি হলো, আমরা সাধারণত ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 করি। উনি তা করেন। উনি করেছেন ইংলিশ ক্লাস, ম্যাথস ক্লাস, ল্যাবরেটরি নাম দিয়েছে। ইংলিশ ল্যাবরেটরি, ম্যাথস ল্যাবরেটরি, সায়েন্স ল্যাবরেটরি, এইরকম প্রত্যেকটা সাবজেক্টে একটা করে ল্যাবরেটরি নাম দিয়েছেন। এবং সেই ক্লাসে যখনই সে বাচ্চা ঢুকবে, সে সঙ্গে সঙ্গে সেটা যেন একটা ওয়ার্ল্ডে চলে গেল, ফিজিক্সের ওয়ার্ল্ডে চলে গেল, কেমিস্ট্রির ওয়ার্ল্ডে চলে গেল, ইংলিশের ওয়ার্ল্ডে চলে গেল, হিন্দির ওয়ার্ল্ডে চলে গেল। ঠিক সেইখানে গিয়ে সব সাজানো আছে এক্সিবিশন করে, ঠিক চার্ট, কবি, সাহিত্যিক, ওদের সব নিজের জিনিস যারা ওরা করেছে সেগুলো সব প্রেজেন্ট করা আছে। এইরকমভাবে উনি বললেন যে আমাদের যে সিস্টেম আছে তাতে সবাই ওই এক ক্লাসে যে ঢুকলো তাকে মানে 10টায় ঢুকলো, 4টে পর্যন্ত তাকে বন্দি করে রেখে দেওয়া হলো। আমি কনসেপ্টটাই বদলে দিলাম, প্রত্যেকটা ক্লাসের সময় সে বেরিয়ে যাবে, সে একটা ফ্রেশ আবহাওয়াতে গেল, ও ফ্রেশ এতে এলো। এই যে চেঞ্জ হচ্ছে তাতে ওদের মাইন্ডের অনেক বেশি ব্রডনেস আসছে, ফ্রিডম ফিল করছে এবং কালচারালি ফ্রেশ থাকছে সবসময়। ভোরবেলায় আমি দেখলাম ওখানে সানাই বাজে 4:30, যখন প্রায় 4:30 থেকে সানাই বাজছে, ছেলে বাচ্চারা সব ঘুমোচ্ছে। ছেলেদের মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, ছেলে আছে, মেয়ে আছে। মেয়েদের আলাদা হোস্টেল, ছেলেদের আলাদা হোস্টেল। মারা মেয়েদেরটা দেখেন, বাবারা ছেলেদেরটা দেখেন। এবং সেখানে ভোরবেলায় ওখানে সানাই বাজলো। তারপরে বিভিন্ন রকমের ধর্মের সব কোটেশন, চ্যান্টিং, ভজন এসব হতে থাকলো। এবং ওরা আস্তে আস্তে উঠলো, ওটা প্রেয়ারে এলো। তারপরে যেমন এক্সারসাইজ যা করা শেষ হলো, ভালো ক্যারেক্টার হচ্ছে কী বলে সব ওই একটা খুঁটির ওপরে করে সেসব ডেমনস্ট্রেশন করে দেখালো, গান আর নাচ সমস্ত জিনিসে। আর যখন আমার একটা ফাংশন করলো, প্রায় 10-12টা গ্রাম থেকে ওদের সবাই এসেছেন আমাকে এরপরে। এটা হলো ইনস্টিটিউশনে, এবং ওর মধ্যে থেকে হিন্দু মুসলমান দীক্ষাও নিল এবং তাদের মা বাবারাই এগিয়ে এসে দীক্ষা দিয়েছেন। তারপরে আমাকে নিয়ে গেলেন কচ্ছ রানে, এবং দ্যাট ইজ দি এন্ড। ওই স্কুলটা হলো লাস্ট পয়েন্ট অফ ইন্ডিয়ান, এরপরে নো ম্যানস ল্যান্ড, তারপরে পাকিস্তান। তো উনি সেখানে নিয়ে গেলেন। সেখানে গিয়ে আমার এক জায়গায় বসিয়েছিলেন, গ্রামের এক জায়গায় একটা স্কুলে। খানিকটা পরে দেখলাম একজন মৌলবী এলেন। তিনি তার যে মাদ্রাসা আছে, মাদ্রাসায় আমাকে ইনভাইট করলেন। বললেন যে আজকে আপনি এসেছেন বেলুড়মঠ থেকে, ভাইস প্রেসিডেন্ট, আমার রামকৃষ্ণ মিশনের মঠের সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের লোক, আপনাকে ইচ্ছা আপনি যদি পায়ের ধুলি দেন। এই কথাটাই বললেন। তবে উনি বললেন যে আজকে তো আমার বন্ধ আছে স্কুলটা, তাহলে সব বাচ্চাদের দেখাতে পারতাম, তা অন্তত পায়ের ধুলোটা দিয়ে যান। গেলাম, মুসলমান তো। সেখানে তার প্রিন্সিপালের ঘর খুললেন, দেখি সেখানে স্বামীজির ছবি।
উনি বললেন আমরা একটা করে কোরআন পড়াই একটা লাইন, আর স্বামী বিবেকানন্দের কোটেশনটা পড়াই। কারণ আমরা দেখছি যে যদি স্বামী বিবেকানন্দ যদি এদের ভেতরে না ঢোকেন, তাহলে আমাদের মেয়েরাও জাগবে না। আমাদের মেয়েদের জাগানোর জন্য স্বামী বিবেকানন্দ খুব দরকার, আমরা ফিল করছি এটা। তা সুতরাং তাদের জন্যে আমাকে যে উনি একটা জিনিস পেয়েছেন, ভগবানের কৃপাতে পেয়েছেন। কারণ ওর এই প্রতিভা দেখে যারাই দেখেছেন, গভর্নমেন্টে গুজরাট গভর্নমেন্টে 55টা স্কুল ছিল, ওরা ওটা খারিজ করে দিয়েছে। অর্থাৎ সেখানে ছাত্রী নেই বলে 55টা স্কুল ওদের লিস্ট থেকে ওরা অফ করে দিয়েছে। কিন্তু টিচারগুলিতে এখনো আছে, কারণ টিচারদের তো মাইনে দিতে হবে, নাহলে তারা কোথায় যাবে। কিন্তু স্কুল বাড়িটা আছে, কিন্তু ছাত্রছাত্রী আসে না বলে এরকম হয়ে আছে। ইনি অফার দিলেন, আপনারা যদি আমাকে ওই স্কুলগুলো দিয়ে দেন, আমি চেষ্টা করতে পারি। ওরা তো চান্স পেল, কারণ তাদের তো খারিজ হয় জিনিস, বাড়িও লায়াবিলিটি, স্কুলটাও লায়াবিলিটি, কে পাহারা দেবে, কে কীভাবে কাজে লাগাবে, ওরা তো চান্স পেয়ে গেল। হ্যাঁ নিশ্চয়ই আপনি করুন, আমরা যাক। তবে আমরা কিন্তু টিচারের মাইনে ছাড়া আর কিছু দিতে পারবো না, এমনকি বাড়িরও মেনটেনেন্স খরচা দেবার ক্ষমতা আমাদের নেই। কিন্তু আপনার টিচারদের স্যালারিটা আমাকে দিতে বাধ্য, তাই তো। তা ওরা বললেন ঠিক আছে, তাই করলেন। উনি নিলেন, টিচারদের সঙ্গে মোটিভেট করতে লাগলেন। বেশিরভাগই মুসলমান, তাদের সঙ্গে মোটিভেট করতে লাগলেন, কথা বলতে লাগলেন, ওদের গার্জেনদের সঙ্গে মিট করতে লাগলেন। করতে করতে সেখানে, এবং উনি যেহেতু ওর টক করার এবং নামদার যশ আছে, বিরাট অ্যাডমিনিস্ট্রেটর বলে, উনিও পার্সোনালি ইনফ্লুয়েন্সে এই কনসার্নকে ধরে এর এখানে টয়লেটটাকে পরিষ্কার করিয়ে নিলেন, ওকে দিয়ে কোনো একটা স্কুলে জলের ব্যবস্থা করে দিলেন, কোনো একটা স্কুলে কিছু কম্পিউটার কিনে দেওয়ার ব্যবস্থা করলেন, কোনোটাতে হোয়াইট ওয়াশ করে দেওয়ার ব্যবস্থা। এইভাবে যেহেতু ওর এই স্পিরিটের জন্যে সবাই স্বতঃস্ফূর্তভাবে, উনি বললে কেউ না করে না, উনি করলেন। আমাদের শেষকালে উনি নিয়ে যেতে লাগলেন। উনিও জানতেন না যে উনি বলে রেখেছিলেন কয়েকটা ইনস্টিটিউশনে উনি আসছেন বেলুড়মঠ থেকে, তা আমি তাকে নিয়ে আপনাদের দেখাতে নিয়ে আসবো। আমরা যখন গেলাম, সব দেখি সমস্ত সব হচ্ছেন ওরা মুখিয়া, সব মুসলমান, সেই একবারে তাবলিগ মতন চেহারা, ইয়া টল চেহারা, আর সব মুসলমান জাবদা পড়ায় দাঁড়িয়ে আছে আমাদের রিসিভ করবার জন্য। সমস্ত সেই গ্রামে বাচ্চা টাচ্চা, মা ছেলে মেয়ে সবাই দাঁড়িয়ে আছে, তারা আমাদের রিসিভ করবে বলে। এখানে শাল টাল পরালো, এ সমস্ত। নট লেস দ্যান 7 পার্সনস, 7টা মুখিয়া, এবং 7টাই মুসলমান। তারপরে তাদের মিটিং হলো। মিটিংয়ে সেখানে গভর্নমেন্ট করে দিয়েছে, যেহেতু ওটা লাস্ট পয়েন্ট রান অফ কাজ, সেখানে গভর্নমেন্টের ওরা মাঝে মাঝে গ্যাদারিং, ওই জায়গাটা একটা ইম্পর্টেন্স বাড়াবার জন্যে, স্ট্র্যাটেজিক পয়েন্ট তো, বর্ডার লাইন, তো সেই জন্যেই ওখানে এয়ার কন্ডিশন হল টল করে দিয়েছে। সেখানে গিয়ে আমরা মিট করলাম। মুখিয়ারা এসেছেন, সবাই রিসেপশন দিল, গান টান করলো, বেশিরভাগ সবই মুসলমান। এবং ওরাই বলছে যে আমরাই সব 7জনাই বলছে যে আমরা ফিল করেছি আমাদের মেয়েদের যদি না এই স্বামী বিবেকানন্দের আইডিয়া না আসে, তাহলে আমাদের মুসলমান সমাজ জাগবে না। আপনারা ভাবুন যে এই একটা ব্যক্তি, তার এই যে সারপ্লাস টাইম, সারপ্লাস মানি, সারপ্লাস এনার্জি যদি প্রপার ইউটিলাইজ করে কি রেভলিউশন আনতে পারে, ঠাকুর মা স্বামীজিকে কীভাবে অ্যাকসেপ্টেবিলিটি এসে গেছে তার। সুতরাং
এই আমি একটা এক্সাম্পলের জন্যই বললাম, এরকম অনেক আছে। আর আরও আমার টাইম নেই, তাহলে আরও আমি আরেকটা এক্সাম্পল সে বলতে পারতাম। সেটা হচ্ছে সাউথ আফ্রিকাতে এইরকমই সেখানেও দেখেছি যে আমাদের এই ভক্তরাই তারাই এই সমস্ত একেবারে মানে কী বলবো, এটা এডেন গার্ডেন করে দিয়েছে। যেন যে স্কুলগুলো সমস্ত পড়ে দেয় আমাকে, কিছুদিন আগে অন্ধ্রাতে গেছিলাম আমরা, একটা যেমন গদাধর অভ্যুদয় চালাই, সেই গদাধর অভ্যুদয় চলছে, আর তারই পাশেই গভর্নমেন্ট স্কুলটা আছে। সে গভর্নমেন্ট স্কুলে তো মাইনে, টিচারের মাইনে বুঝতেই পারছেন, কেউ 60,000 কেউ 70,000 এরকম করে পায়। সেখানে আমি হঠাৎ কাউকে কিউরিওসিটি বললো এটা একটা স্কুল, আমি বলি চলো না দেখি। তো ওরা দেখলাম ইন্টারেস্টেড না, বলে না ওখানে কি যাবেন, চলুন এই দিক দিয়ে গঙ্গার ধারে নদীর আছে, নদীর ধার দিয়ে চলে যায়। তা না করাতে আমার আরও কিউরিওসিটি হলো। তা সুতরাং আমি গেলাম, গিয়ে দেখে চোখে কান্না আমার জল আসে। এত টাকা টিচার মাইনে পাচ্ছে, একবারে ঝাপসা, মানে বাড়িটা ঘরটা হাফ ভেঙে গেছে, তার মধ্যে বাচ্চাগুলো পড়ছে, ভাঙা চোরা সমস্ত জঙ্গলে ভর্তি। কোনো টিচারের গায়ে লাগছে না, ফিল করছে না যে আমি লাগি এর পেছনে। কিছুদিন আগে আমি একটা বাংলা পত্রিকাতে পড়েছিলাম, আপনাদের এই মেদিনীপুরেরই একজন শিক্ষক, সেই গভর্নমেন্ট স্কুল, তিনি তাঁর ঠাকুরমা স্বামীজির ভাবিত, তিনি হেডমাস্টার, ইয়ং ম্যান। তিনি তার ছেলে, শিক্ষক সবাইকে, অভিভাবকদের মোটিভেট করেছেন, স্বামীজি বই পাঠায় এবং ওরা বাগান করেছেন, ফল করেছেন, সবজি করেছেন, টমেটো করেন, বেগুন করেন, লঙ্কা করেন, এ সমস্ত সেখানে তৈরি সবজি করেন ছেলেদের দিয়ে এবং ছেলে মেয়েদের দিয়ে, এবং সেগুলো ওদের মিড ডে মিলে ওরা সেগুলি খায়। এবং তারাই সমস্ত আর্ট, ছবি টবি সমস্ত করছে করে। কারণ দেখা যাচ্ছে আমার যদি এই ভাবটা আমি মনের মধ্যে নিতে পারি, আমিও এখানেও কিছু না কিছু তো করতে পারি। তা আমার বক্তব্য হচ্ছে, আপনারা যারা এখানে ঠাকুরমা স্বামীজিকে নিয়েছেন, আমরা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আমার জীবনে যেন আমি আমার ঘরটাতে অন্তত রাস্তাটা তো আমি সাফা করতে পারি। আমার মনে আছে সেন্ট লুইয়ে আমি যাচ্ছি চেতনানন্দ মহারাজের আশ্রম, তারপরে উনি বেরিয়ে আমরা দুজনে বিকেলের দিকে বেড়াবো বলে বেরোতে গিয়ে আমি আমার জুতোটা একটা জায়গায় একটু হোঁচট খেলো। উনি বললেন এই সফল আসেছি, এক্ষুনি আমাকে তো কালকেই এটাকে রিপ্লাই করতে হবে। আমি ভাবলাম যে আমার লেগেছে বলে উনি বলছেন, আরে না না, আমি বললাম যে ও আমার আনমাইন্ডফুল ছিলাম সেই জন্য হোঁচট খেয়ে গেছি। আর তা না, আরেকজনের যদি হয় সে কেস করে দেবে, আমাকে কত $1,000 ফাইন দিতে হবে। ওর রেসপন্সিবিলিটি। তোমার বাড়ির সামনে যদি কেউ অপরিষ্কার থাকে তার জন্য তুমি দায়ী, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে তুমি দায়ী। এই যে মরাল রেসপন্সিবিলিটি ফিল ফর আদার্স, দে অ্যালোন লিভ টু লিভ ফর আদার্স। সুতরাং ঠাকুর মা স্বামীজিকে নিয়ে আপনারা এসেছেন, ইন্সপায়ার হয়েছেন, আপনারা আশা করি নিশ্চয়ই আমরা শুধু থিওরিটিক্যালি নয়, মন্দিরে জপ করি তাই নয়, আমরা মানুষের সেবা সত্যি সত্যি করি। আমার মনে পড়ছে, আমাদের কেউ চিনবে না হয়তো, বিশ্বরূপ মহারাজ, উনি তখন 70-88 সেই সময়ে ফ্লাড হয়েছে। সেই ফ্লাডের সময় জ্যোতি বসু, সেই সময় উনিও অ্যালার্ম হয়েছেন। তা উনি কোথায় একবার লঞ্চ টঞ্চে করে দেখতে যাচ্ছেন, তা দেখছেন সেখানে নৌকোতে করে একজন সাধু চালের বস্তা নিয়ে কাঁধে নিয়ে এরকম করে যাচ্ছে, নৌকোতে করে নামাচ্ছে। তখন উনি দেখেছেন এরা কারা, জিজ্ঞেস করেছেন কি, বলে ওটা রামকৃষ্ণ মিশনের সাধু। বলে এরা পারে বটে, মানে এরা পারে বটে। এই যে এরা আমরা সব করতে পারি, আমরা পারি না কিছু নয়, এমন কিছু নেই
আমরা পারি না, সব কিছু করতে পারি। আমাদের এই হচ্ছে আদর্শ এবং এই পথেই চলতে হবে। একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে, লরা গ্লেন, দেবমাতা, উনি এখনই পড়ছিলাম, দেবমাতা উনি কাঁকুরগাছিতে একটা উৎসব হবে। তার মা বললেন যে দেবমাতা তার চলে যাওয়ার দিন হচ্ছে সেই সময়, তার জন্যে দেবমাতা একটু মনক্ষুণ্ণ যে আমার মাদ্রাসের টিকিট কাটা আছে, আমি উৎসবে যেতে পারবো না। মা হেসে বলে, না না, তুমি না, তোমার ব্যবস্থা হবে, তুমি যাবে উৎসবে। বলে মা একটা স্পেশাল ওর জন্য উৎসব অ্যারেঞ্জ করলেন। 20-22 জন সাধু ব্রহ্মচারী ভক্ত সব গাড়ি করে ওখানে গেল, আগে থেকে ব্যবস্থা করা ছিল। তারপরে উৎসবে এখন ওখানে কারা রয়েছেন, মা হলেন ব্রাহ্মণ বিধবা, গোলাপ মা, গোপালের মা, সব হচ্ছেন ব্রাহ্মণ বিধবা, আর সব যারাই রয়েছেন আজকের সমাজ নয় সেই সময়ে। আর তাছাড়া অন্য জাত আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সব সেইভাবে লাইন করে বসে খায় সেই সময়ে। এখন এই লরা গ্লেন দেবমাতাকে মা নিয়ে গেছেন, এখন ওকে কোথায় খাওয়ানো হবে? ও তো ম্লেচ্ছ, ওকে যদি পাশে বসা হয় অন্য কেউ খাবে না। তখন জানি না মার কোনো ইনস্ট্রাকশন ছিল কি না, হঠাৎ দেখা গেল গোলাপ মা একটা থালাতে করে এক গাদা সমস্ত রান্না, যা রান্না হয়েছে সবাইকে দেয়া হচ্ছে, ওটা নিয়ে ওকে ডাকছে, তুই এসো, আমার সঙ্গে এসো। ও ভাবলো যে আমি যেহেতু ম্লেচ্ছ সেই জন্য আমাকে বোধহয় অন্য জায়গায় বসে খাওয়াবে। নিয়ে গেলেন গোলাপ মা, নিয়ে গিয়ে মা তো সবাই সঙ্গে বসে আছেন, ঠিক মার পাশে একটা বসিয়ে দিলেন, মার সঙ্গে খাচ্ছেন। সুতরাং সবাই অ্যাকসেপ্ট করে নিলেন। তা সুতরাং আমাদের যা বিচার কিচ্ছু নেই, আমরা সবাই আমাদের পুত্র, আমরা সবাই মিলে স্বয়ং সমাজে যেখানেই পাবো মানুষের সেবা করবো। নমস্কার।